নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা। সামনেই তো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই নিয়ে চলে এসেছি বন্ধুরা বাংলা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা হাতে কোনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নিও। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা প্রশ্ন তুলে ধরেছি। তো প্রথমেই আসছি দেখো ভানু সিংহের পত্রাবলী থেকে। প্রতিটি প্রশ্নের মান এক। প্রথম প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কবি কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? সঠিক উত্তর আত্রাই নদীর ওপর। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতায় কোন মাসে বর্ষামঙ্গল হবে? সঠিক উত্তর শ্রাবণ মাসে। পরের প্রশ্ন, আত্রাই নদীর তীরে কি কি গাছপালা দেখা যায়? সঠিক উত্তর আম, কাঁঠাল, তেঁতুল, কুল এবং শিমুল। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বীরভূম জেলায়। পরের প্রশ্ন, দিনুর পরিচয় দাও বা পাঠ্যাংশে উল্লিখিত দিনু কে ছিলেন? সঠিক উত্তর দিনুর পুরো নাম হলো দীনেন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ছিলেন। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। কবির এই অপছন্দের কারণ কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? অর্থাৎ শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন চারিপাশের প্রকৃতি কী রূপ ধারণ করে এবং সে সকল দৃশ্য দেখে কবির মানসিক অবস্থা কেমন হয় বা মনের ভাব কেমন হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে এখানে? আর সেই গান কলকাতা শহরের হাটে জমবে না বলে কেন কবির মনে হয়েছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, ভানু সিংহের পত্রাবলী রচনায় আত্রাই নদী ও তার তীরবর্তী অঞ্চলের যে ছবি ফুটে উঠেছে কবির লেখায় তা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে। অর্থাৎ আত্রাই নদীতে বোটে করে ভেসে চলার সময় কবি যে দুধারের দৃশ্যপটের বর্ণনা দিয়েছেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আজ সকালে সে পালাবে স্থির করেছে। আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে, আর সে বলতে এখানে কার কথা বলা হয়েছে, আর সে কোথায় পালাবে এবং কেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, কলকাতায় না এলে আরও জমতো। কি জমতো? আর কলকাতায় আসার সঙ্গে কবির তা না জমে ওঠার কারণের সম্পর্ক কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী অধ্যায় ভারত তীর্থ। প্রতিটি প্রশ্নের মান এক। প্রথম প্রশ্ন, ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর গীতাঞ্জলি। পরের প্রশ্ন, ধ্যান গম্ভীর এই যে ভূধর ড্যাশ জপমালা ধৃত পান্তর। সঠিক উত্তর নদী। এবার আসছি পরবর্তী প্রশ্নে, এক দেহে হলো লীন, এক দেহে কারা লীন হয়েছে? সঠিক উত্তর শক, হুন, পাঠান, মোগল এরা এক দেহে লীন হয়েছে। পরের প্রশ্ন, কবি দুবাহু বাড়িয়ে কাকে প্রণাম করেছেন? সঠিক উত্তর নরদেবতাকে। পরের প্রশ্ন, কবির ধারণায় ভারতবর্ষ কি? সঠিক উত্তর ভারতবর্ষ একটি পূর্ণতীর্থ। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, কবি কাকে মন সূচি করে সবার হাত ধরতে বলেছেন? সঠিক উত্তর ব্রাহ্মণকে। পরের প্রশ্ন, পোহায় শূন্যস্থান জাগিয়ে জননী বিপুল নীড়ে। সঠিক উত্তর রজনী। পরের প্রশ্ন, কবিতায় কোন বাদ্যযন্ত্র বাজানোর কথা বলা হয়েছে? সঠিক উত্তর রুদ্রবীণা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, ওঙ্কার ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর ওং ধ্বনিকে আমরা ওঙ্কার ধ্বনি বলে থাকি। এটি ঈশ্বরবাচক শব্দ। সাধারণভাবে ওঙ্কার ধ্বনি হলো সকল মন্ত্রের আদি ধ্বনি, তাই ভারতবর্ষের আদি গৌরবকে তুলে ধরতে গিয়ে কবি এই ধ্বনির উচ্চারণ করেছেন। পরের প্রশ্ন, এখানে কোন ভূধরের কথা বলা হয়েছে? সঠিক উত্তর ভারতবর্ষ। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, মহামানবে সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন, কবিতায় অর্থাৎ ভারত তীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন, বা কবি কেন এমনটা মনে করেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল আর তাদের পরিণতি কি ঘটলো তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, মার অভিষেকে এসো এসো তরা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? আর কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? আর এই কোন অভিষেক, আর সেই অভিষেক কিভাবে সম্পন্ন সার্থক হবে বলে কবি মনে করেছেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন,
ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা ভারত তীর্থ কবিতায় কিভাবে বিবৃত হয়েছে বা ফুটে উঠেছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, রুদ্র বীণা কি, তার বেজে ওঠার কবি প্রত্যাশী কেন, তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আছে সে ভাগ্যে লিখা, ভাগ্যে কি লেখা আছে, আর সেই লিখন পাঠ করে কবি তার মনে কোন শপথ গ্রহণ করলেন, তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা পরবর্তী অধ্যায়ে স্বাধীনতা সংগ্রামে নারী। প্রতিটি প্রশ্নের মান এক। প্রথম প্রশ্ন, গাড়োয়ানের ছদ্মবেশে কে পিস্তল চুরি করেন? সঠিক উত্তর বিপ্লবী হরিদাস দত্ত। পরের প্রশ্ন, কারা ননিবালা দেবীকে জেরা করেছিল? সঠিক উত্তর জিতেন ব্যানার্জি ও গোল্ডি। এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো। দুকড়িবালা দেবীর স্বামীর নাম কি ছিল? সঠিক উত্তর ফণিভূষণ চক্রবর্তী। পরের প্রশ্ন, পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেফতার করেন? সঠিক উত্তর অস্ত্র লুকিয়ে রাখার অপরাধে। পরের প্রশ্ন, দুকড়িবালা দেবী কার কাছে বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন? সঠিক উত্তর অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা। ননিবালা দেবী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর 1888 সালে হাওড়া জেলার বালি নামক স্থানে। পরের প্রশ্ন, পানিশমেন্ট সেল কোথায় ছিল? সঠিক উত্তর কাশিতে। পরের প্রশ্ন, নিবারণ ঘটক কে ছিলেন? সঠিক উত্তর দুকড়িবালা দেবীর বোনপো। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। ননিবালা দেবী পলাতক অবস্থায় কোথায় গেলেন? সঠিক উত্তর পেশোয়ারে। পরের প্রশ্ন, দুকড়িবালা দেবীর জন্মস্থান কোথায় এবং কবে তার বন্দিজীবন শেষ হয়? সঠিক উত্তর 1887 সালের বীরভূম জেলার নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে এবং 1918 সালের ডিসেম্বর মাসে তার বন্দিজীবন শেষ হয়। এবার আসি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, ননিবালা দেবী সবই অস্বীকার করতেন। ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন এবং তার ফলশ্রুতি বা কী হতো, তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, পানিশমেন্ট সেলে ননিবালা দেবীর ওপর কীরকম অত্যাচার হতো তার বর্ণনা করতে হবে এবং তার পাশাপাশি বিচারে দুকড়িবালা দেবীর কী শাস্তি হয় তাও তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। ননিবালা দেবী তখনই দরখাস্ত লিখে দিলেন। কাকে তিনি দরখাস্ত লিখে দিয়েছিলেন এবং দরখাস্তের বিষয়বস্তু কী ছিল এবং তার সাথেই শেষ পর্যন্ত সেই দরখাস্তের কী পরিণতি হয়েছিল তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, এদের সকলের মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। হুলিয়া শব্দের অর্থ কী? এরা কারা এবং তার পাশাপাশি এদের আশ্রয়দাত্রী বা কে ছিলেন এবং তার সঙ্গেই হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন বা জীবনযাপন করতেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমায় দলে নিয়ে নাও। কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন এবং তিনি কেন এবং কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে নারী রচনা অবলম্বনে ননিবালা দেবী ও দুকড়িবালা দেবীর চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও, অর্থাৎ তাদের যে চারিত্রিক গুণাবলী তোমরা পাঠ্যাংশে পেয়েছো তা উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী অধ্যায় রাস্তায় ক্রিকেট খেলা। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, মাইকেল অ্যান্টনি কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে। পরের প্রশ্ন, ভেতরে ভেতরে কোন আবহাওয়াকে কবি ভয় পেতেন? সঠিক উত্তর হিংস্র। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। এই গল্পে বৃষ্টিকে কোন দেশে যেতে বলা হয়েছে? সঠিক উত্তর স্পেনে। পরের প্রশ্ন, বৃষ্টির সময় ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল? সঠিক উত্তর আলসের তলায়। পরের প্রশ্ন, কে বৃষ্টির জল খাবার ভান করছে? সঠিক উত্তর অ্যামি। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। অ্যামি ও ভার্নের টসের কয়েন হিসাবে কি ব্যবহৃত হয়েছিল? সঠিক উত্তর পেনি। পরের প্রশ্ন, সেখানকার আকাশ সর্বদা মেঘে ঢাকা থাকতো, কোথাকার কথা বলা হয়েছে? সঠিক উত্তর মেয়ারো। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, বৃষ্টির জন্য সেলোর মন খারাপের কারণ কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, সেলো ভার্নের ব্যাট বল কোথায় এবং কেন ছুঁড়ে ফেলে দিয়েছিল? এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। রাস্তায় ক্রিকেট খেলা গল্পটির তর্জমা কে করেন এবং তার পাশাপাশি এই গল্পে মোট কটি কিশোর চরিত্র রয়েছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, কিন্তু উঠোন থেকে বেরিয়ে যাওয়ার সময় ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই। কার, কখন, কেন এমন অবস্থা হয়েছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো। তাদের বিবাদ কিভাবে মিটে গেল? পরের প্রশ্ন, রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী অধ্যায় দিন ফুরোলে। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, কেই বা খুলে দেখছে শূন্যস্থান? সঠিক উত্তর রঙের বাক্স। পরের প্রশ্ন, কবি কোথায় ফিরে যাওয়ার কথা বলেছেন?
সঠিক উত্তর নিজের নিজের মন খারাপের গর্তে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, কে নিজের ইচ্ছায় ডুব দিয়েছে? সঠিক উত্তর সূর্যি। পরের প্রশ্ন, কে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন? সঠিক উত্তর এক ঈশ্বর। পরের প্রশ্ন, দিন ফুরালে কবিতাটি কার লেখা? সঠিক উত্তর শঙ্খ ঘোষের লেখা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? সঠিক উত্তর ধানের গুচ্ছ থেকে আঁধার ফেলে ঘরের দিকে উড়ে যায়। পরের প্রশ্ন, মা বলবে ঠ্যাং দুটো কি? শূন্যস্থান। সঠিক উত্তর কুৎসিত। পরের প্রশ্ন, বাপ মায়েরা যাবেই তবে শূন্যস্থান। সঠিক উত্তর মুচ্ছ। এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে, কে কিভাবে চমকে দেবেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, তেমনি এবার ফিরতে হবে সত্যি, কোথায় কিভাবে ফেরার কথা বলা হয়েছে? এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কি করলে বাপ মায়েরা মুচ্ছ যাবেন তার কারণ তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, আমরা কি আর দেখতে পাবো ভাবছো? কাদের নিয়ে এই সংশয়? তারা কি বিষয়ে সংশয় প্রকাশ করেছে এবং তার সাথেই তাদের মধ্যে এই সংশয় সৃষ্টি হয়েছে কেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, দিন ফুরালে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো, দিন শেষে যখন সন্ধ্যা নামে তখন প্রকৃতি রাজ্যের কোন কোন পরিবর্তন চোখে পড়ে তা দিন ফুরালে কবিতা অবলম্বনে নিজের ভাষায় লিখতে হবে তোমাদের বন্ধুরা। এবার আসছি পরবর্তী অধ্যায় গাধার কান। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম কি? সঠিক উত্তর গিরিন। পরের প্রশ্ন, কোন দুটি স্কুলের মধ্যে ফুটবল ম্যাচ হচ্ছে? সঠিক উত্তর টাউন স্কুল ও মিশন স্কুল। এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো, টাউন স্কুল কোন 3 জনের ওপর ভরসা করত? সঠিক উত্তর গিরিন, সমরেশ ও টুনু। পরের প্রশ্ন, বিজয়ী টাউন স্কুল মোট কটি গোল করেছিল? সঠিক উত্তর 4টি। অন্যদিকে তার প্রতিপক্ষ মিশন স্কুল করেছিল 1টি গোল। পরের প্রশ্ন, কে হরিণের মতো দৌড়াতে পারে? সঠিক উত্তর টুনু। এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাচের দিন কে তুক করতে গিয়েছিল? সঠিক উত্তর সমরেশ। পরের প্রশ্ন, রেফারি দিব্যেন্দুবাবু কী খেতে ভালোবাসতেন? সঠিক উত্তর জিলিপি। পরের প্রশ্ন, টাউন স্কুলের হয়ে দ্বিতীয় গোলটি কে করেছিল? সঠিক উত্তর রঞ্জিত। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ ও সাহস জুগিয়েছিল তা তোমাদের লিখতে হবে। অর্থাৎ হাফ টাইমের পর গিরিনের কোন কথায় টুনু উৎসাহ পেয়েছিল এবং নিজে সবটুকু দিয়ে খেলতে পেরেছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। পরের প্রশ্ন, শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গিয়েছে, এই সাড়া পড়ে যাওয়ার কারণ কি তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, এই 2 স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, কোন 2 স্কুলের কথা বলা হয়েছে তা এখানে তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই, কোন বিশেষ দিনের কথা বলা হয়েছে এখানে? সেদিনে সেই খেলার মাঠের দৃশ্যটি নিজের ভাষায় বর্ণনা করো। পরের প্রশ্ন, গাধার কান গল্প অবলম্বনে টুনু চরিত্রটি বিশ্লেষণ করো। অর্থাৎ গাধার কান গল্পে তোমরা টুনুর যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পেয়েছো তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, সমরেশদা কোথায় গেছে? সমরেশদা কে ছিলেন? সে কোথায় এবং কেন গিয়েছিল আর তার উদ্দেশ্য কি শেষ পর্যন্ত সফল হয়েছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী অধ্যায় পটলবাবু ফিল্ম স্টার। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, 52 বছর বয়সে পটলবাবুকে ফিল্মে অভিনয় করার সুযোগ কে এনে দিয়েছিলেন? সঠিক উত্তর পটলবাবুরই প্রতিবেশী নিশিকান্তবাবু। পরের প্রশ্ন, পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসেবে কোন শব্দটি বলেছিলেন? সঠিক উত্তর আ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পটলবাবু যখন রেলে চাকরি করতেন তখন তিনি কোথায় থাকতেন? সঠিক উত্তর কাঁচরাপাড়ায়। পরের প্রশ্ন, পটলবাবু বাজার করতে গিয়ে কালো জিরের বদলে কী এনেছিলেন? সঠিক উত্তর ধানি লঙ্কা। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, পটলবাবুর নাট্যগুরু কে ছিলেন? সঠিক উত্তর গগন পাকরাশি। পরের প্রশ্ন, করালিবাবুর বাড়িতে কবে শ্যামাসঙ্গীত হয়? সঠিক উত্তর রবিবার সকালে। পরের প্রশ্ন, থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল? সঠিক উত্তর মৃত সৈনিকের পার্ট। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল কোন পত্রিকা? সঠিক উত্তর যুগান্তর পত্রিকা। পরের প্রশ্ন, পটলবাবু কোন কোম্পানিতে চাকরি করতেন? সঠিক উত্তর কলকাতার হাডসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে। পরের প্রশ্ন, অভিনয়ের সময় পটলবাবুর নাকের নিচে সেঁটে দেওয়া হয়েছিল কোন গোঁফ? সঠিক উত্তর বাটারফ্লাই গোঁফ। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন,
গগন পাকরাশির উপদেশ কী ছিল? পটলবাবুকে তিনি কোন উপদেশ দিয়েছিলেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, পটলবাবু লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। পটলবাবু এমন লজ্জা পেলেন কেন বা লজ্জা পাওয়ার কারণ কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসি পরবর্তী প্রশ্ন। দেখো, গাছে কাঁঠাল গোঁফে তেল, সাধে কি আর তোমার কোনোদিন কিছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি তা তোমাদের লিখতে হবে। এবার আসি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। পটলবাবুর মনে এই অনুভূতি কিভাবে জাগলো তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। অর্থাৎ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উপলব্ধি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। পটলবাবুর কথা কার মনে পড়ল এবং পটলবাবুর কথাই তার বিশেষ করে মনে পড়ল কেন তার কারণ তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, পটলবাবুর চরিত্র বিশ্লেষণ করো। অর্থাৎ পটলবাবু ফিল্ম স্টার গল্প অবলম্বনে পটলবাবুর যে চারিত্রিক গুণাবলী তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী অধ্যায়ে চিন্তাশীল। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন? সঠিক উত্তর কাশীতে। পরের প্রশ্ন, নরহরির মার ভাষায় বেশি ভাবলে মাথায় কি হবে? সঠিক উত্তর ব্যামো। এবার আসি পরবর্তী প্রশ্ন। দেখো, বাছাকে হাজার হাজার বছর আগে কি বলা হতো? সঠিক উত্তর বৎস। পরের প্রশ্ন, নরহরির মতে আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর কুরুক্ষেত্র। পরের প্রশ্ন, ছেলেবেলাকার আদরের ওপর কি নির্ভর করে? সঠিক উত্তর সমস্ত ভবিষ্যৎ। এবার আসছি পরবর্তী ভাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। নরহরি কার কাছে কী প্রমাণ দিতে চেয়েছিল তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, কথাটা বড় সামান্য নয়। কোন কথাটা সামান্য নয় বলে বক্তা মনে করেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। বক্তাকে তার কোন কথায় নরহরি শোকগ্রস্ত হয়ে পড়েছে? এবার আসছি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো। কে কাকে এই কথা বলেছে? কোন ভাবনাকে বাজে বলা হয়েছে? তা কি সত্যি বাজে বলে তোমার মনে হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে লেখো। পরের প্রশ্ন, কাশী কোন রাজ্যে অবস্থিত আর কাশীর প্রসিদ্ধির কারণ কি বা কাশীর জনপ্রিয়তার কারণ কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরির চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এবার আসছি পরবর্তী অধ্যায় দেবদত্তা হিমালয়। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের কুলগুরু কাকে বলা হয়? সঠিক উত্তর রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন, তিব্বতে তৃতীয় ব্যক্তি হিসাবে কার গমনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর শরৎচন্দ্র দাস। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, অতীশ দীপঙ্করের আগে কোন বাঙালি তিব্বতে বোধিসত্ত্ব লাভ করেছিলেন? সঠিক উত্তর যশোরের রাজপুত্র শান্তরক্ষিত। পরের প্রশ্ন, গ্রেহামস হোম কারা পরিচালনা করেন? সঠিক উত্তর খাঁটি সাহেব ও মেম। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, তিব্বতীদের প্রধান ব্যবসা কি? সঠিক উত্তর পশমের। পরের প্রশ্ন, কালিম্পংয়ের ল্যান্ডমার্ক কী ছিল? সঠিক উত্তর বড় গির্জা। পরের প্রশ্ন, লেখকের অনুরোধে কোন পত্রিকার জন্য অনেকবার লেখা লিখেছিলেন রবীন্দ্রনাথ? সঠিক উত্তর যুগান্তর। এবার আসছি পরবর্তী অংশে 2 থেকে 3টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, প্রাচীন পথ ধরে কোন 3জন প্রসিদ্ধ বাঙালি অতিথি তিব্বতে গিয়েছিলেন? পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের পরেই তিব্বতবাসীরা আজও কার মূর্তিকে কী নামে পুজো করে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কিভাবে গেলে পৌঁছানো যায় কালিম্পংয়ের গ্রেহামসোমে? অর্থাৎ কালিম্পংয়ের গ্রেহামসোমের যে যাত্রাপথের বর্ণনা তোমাকে লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে 4 থেকে 5টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, কালিম্পংয়ে টেলিফোন ছিল না। এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন। কোন বিশেষ উপলক্ষে কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো? পরের প্রশ্ন, কিন্তু নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবু কে ছিলেন এবং কী ছিল তার ফরমাস এবং কিভাবেই তা শুনেছিলেন লেখক তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, এই লেখার একটি প্রধান চরিত্র রবীন্দ্রনাথ আর তার ব্যক্তিত্বময় উপস্থিতি। কালিম্পং শহরে অতিবাহিত তাঁর একটি বিশেষ জন্মদিন উদযাপনের সম্পূর্ণ ছবিটি যেভাবে দেবদত্তা হিমালয় গল্পটিতে ফুটে উঠেছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা। আজ এ পর্যন্তই। তবে ভিডিও শেষ করার আগে তোমাদের বলে রাখতে চাই যে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সকল গল্প এবং পদ্য হবে সেগুলি অবশ্যই ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখবে যাতে লাইন তুলে প্রশ্ন, তার পাশাপাশি বিভিন্ন শর্ট কোশ্চেনেও তোমাদের কোনো অসুবিধা না হয়। এছাড়া তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।